স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। অন্যদিকে হলের ঠিক বিপরীত প্রান্তে দাঁড়িয়ে মেহনুর, নেহান আর মারোয়া। মেহনুর তার মাস্কের আড়াল থেকে অ্যাশ কালারের চোখে ঘৃণা ভরে আলভারেজকে দেখছিল। মারোয়ার ঠোঁট বাঁকিয়ে বলল, নিজের পতনে কি সুন্দর সাকসেস বলে চালিয়ে দিচ্ছে লোকটা, হাস্যকর। নেহান দাপটের সাথে হালকা হেসে বলল, নিজেদের ধ্বংসটা উদযাপন করছে, করুক, এতে সমস্যা কোথায়? যে গর্ত ও আমাদের জন্য খুঁড়েছিল, আজ সেই গর্তে সে নিজেও মুখ থুবড়ে পড়বে। আজ এই আলোর নিচে দাঁড়িয়ে ও শেষবারের মতো হাসছে। কি বলিস নূর? মেহনুর মাথা তুলিয়ে সম্মতি দিয়ে বলল, ঠিক বলেছিস, ওর দর্পচূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। মঞ্চে আলভারেজ চৌধুরী তার বক্তব্য শেষ করে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, Now, ladies and gentlemen, let's down in the music. I invite you all for the grand ball dance. নিজের পার্টনারের হাত ধরুন আর হারিয়ে যান সুরের মূর্ছনায়। মুহূর্তেই অর্কেস্ট্রার সুর পরিবর্তন হয়ে এক মায়াবী মেলোডিতে পরিবর্তন হলো। হলের মাঝখানে দম্পতিরা হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়ালো। সবার মুখে মাস্ক থাকায় কেউ কাউকে পুরোপুরি চিনতে পারছে না, কিন্তু নাচের এই ছন্দে প্রত্যেকের খুব কাছে চলে আসছে। সিআইডি এজেন্টরা ভিড়ের মধ্যে আরও সতর্ক হয়ে উঠল, আর খান পরিবারের সদস্যরা তাদের শিকার খোঁজার জন্য ভিড়ের ভেতরে মিশে গেল। শুরু হতে যাচ্ছে এক ভয়ানক গোলকধাঁধা, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে শেষ পদক্ষেপ। নিহান মারোয়ার হাত ধরে ড্যান্স ফ্লোরের দিকে এগিয়ে গেল, আর মেহনুর এক কোণে একা দাঁড়িয়ে ভিড়টা পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই হলের আলো আরও রহস্যময় হয়ে উঠল। নিখুঁত ব্ল্যাক স্যুট পরিহিত এক দীর্ঘদেহী পুরুষ ধীর পায়ে মেহনুরের সামনে এসে দাঁড়ালো। লোকটির চোখের চাউনিতে এমন এক চৌম্বকীয় আকর্ষণ ছিল যে মেহনুর কিছুটা থমকে গেল। লোকটি মেহনুরের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে অত্যন্ত মার্জিত ভঙ্গিতে একটি হাত বাড়িয়ে দিল এবং নিচু স্বরে বলল, May I have the honor of this dance, my lady? A beauty like yours shouldn't be left alone in the shadows. মেহনুর তার মাস্কের আড়াল থেকে লোকটিকে একবার মেপে নিল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে লোকটির হাতে হাত রাখে বলল, Of course, I don't love. তারপর মৃদু হেসে লোকটির দিকে চোখ রেখে বলল, With a compliment like that, how could I say no? তারপর তারা দুজনে ড্যান্স ফ্লোরের মাঝখানে গিয়ে পজিশন নিল। এদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ফারিসের চল শক্ত হয়ে এলো। নিজের অজান্তেই সে হাতের ড্রিঙ্কসের গ্লাসটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। কাচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। সে মেহনুরের দিকে এগিয়ে যেতে নিলে হঠাৎ এক সুন্দরী তরুণী তার পথ আটকে দাঁড়ালো। আদ্রিকা মুগ্ধ নয়নে ফারিসের দিকে তাকিয়ে ড্যান্সের অফার করে বলল, May I have this dance with you? ফারিস একবার মেহনুরের দিকে তাকালো, তারপর আরেকবার আদ্রিকার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে একটা প্রতিশোধ পরায়ণ বাঁকা হাসি দিয়ে আদ্রিতার হাত ধরে বলল, Why not? বলেই ডান্স ফ্লোরের দিকে এগোলো। অর্কেস্ট্রার সুর চড়ল, শুরু হলো রাজকীয় পল ডান্স। ফারিস আদ্রিকাকে নিয়ে নাচছে ঠিকই, কিন্তু তার বিষাক্ত নজর স্থির হয়ে আছে মেহনুর আর তার পার্টনারের উপর। সে আদ্রিকার কোমরে হাত রেখে তাকে নিপুণভাবে ঘোরাচ্ছে, কিন্তু তার প্রতিটি মুভমেন্টে কাজ করছে চাপা উত্তেজনা। অন্যদিকে মেহনুর তার পার্টনার শাহান আরফিক পাটোয়ারের কাঁধে এক হাতে রেখে অন্য হাতটি তার হাতের মুঠোয় রেখে নাচছে। তারা ছন্দের তালে তালে পা মেলাচ্ছে। শাহান মেহনুরকে এক হাত ধরে নিজের অক্ষের উপর একবার ঘুরিয়ে নিয়ে আবার নিজের খুব কাছে টেনে নিল। মেহনুর নাচের ছন্দে শাহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ধ্বংসের রানীর হাত ধরে নিজের ধ্বংস ডেকে আনবেন না মিস্টার পাটোয়ারি। এই আগুন পোহাতে গিয়ে নিজেই ভস্ম হয়ে যেতে পারেন। হঠাৎ মিউজিকের তাল পরিবর্তন হলো এবং প্রথা অনুযায়ী পার্টনার পরিবর্তন করার সময় এলো। এক ঝটকায় মেহনুর চলে এলো ফারিসের বলিষ্ঠ বাহুবন্ধনে। ফারিস মেহনুরকে ধরা মাত্রই তার হাতের মুঠো শক্ত করল। মেহনুরের পেট এবং কোমর এমনভাবে খামচে ধরল যেন সে তার সবটুকু রাগ উগরে দিচ্ছে। নাচের মুদ্রায় সে মেহনুরকে নিচের শরীরের সাথে মিশিয়ে নিল। ফারিস হিসিয়ে মেহনুরের কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, খুব তো অন্য পুরুষের সাথে তাল মিলাচ্ছিলে, সাহস কি করে হলো আমার চোখের সামনে অন্য কারো হাত ধরার?
ফারিস মেহনুরের হাত ধরে তাকে এক চক্কর ঘুরিয়ে দিয়ে আবার নিজের বুকের সাথে আছাড় খাওয়ার মতো করে টেনে আনলো। মেহনুর ব্যথায় এবং ফারিসের উষ্ণ নিঃশ্বাসে কুকড়ে গেল। মেহনুর চোখের দিকে চোখ রেখে বলল, ফারিস ভাই, ছাড়ুন, লাগছে তো। আপনি কি সবসময় এমন অসভ্যতা করবেন? ফারিস মেহনুরের কোমর আরও শক্ত করে আঁকড়ে ধরে রাগী স্বরে বলল, আমি অসভ্য? আর তুই যে জেনে শুনে আগুনের কুণ্ডলিতে এসে ঢুকলি, সেটা কি? কেন এসেছিস এখানে? মেহনুর পাল্টা দাপট দেখিয়ে তেজি স্বরে বলল, ভুলে যাবেন না আমিও একজন বিজনেস ওম্যান, সো হাই ইনভাইটেড। আপনার পারমিশন নিয়ে আমাকে চলতে হবে না। ফারিস মেহনুরকে পাজা কোলা করার মতো করে বাঁকিয়ে ধরল। মেহনুর ফারিসের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। ফারিসের চোখে তখন রাগের চেয়েও বেশি ছিল মেহনুরকে হারানোর এক তীব্র ভয়। সে মেহনুরকে সোজা করে তুলে ধরে তার হাতটা নিজের কাঁধে শক্ত করে চেপে রেখে নাচের ছন্দে পুরো ফ্লোর কাঁপাতে লাগলো। মিউজিকের তাল যখন দ্রুত হতে শুরু করলো, ফারিস মেহনুরকে অন্য পার্টনারের কাছ থেকে প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে নিজের বাহু বন্ধনে আবারও আবদ্ধ করল। ফারিস মেহনুরের কোমরের একদম নিচের দিকে শক্ত করে হাত রাখলো, যা সাধারণ ড্যান্সের তুলনায় অনেক বেশি অধিকারবোধ সম্পূর্ণ। ফারিস মেহনুরের একটি হাত নিজের ঘাড়ের উপর টেনে নিল এবং অন্য হাতটি মেহনুরের হাতের তালুর ভেতর শক্ত করে গেঁথে ফেলল। তারা একে অপরের এত কাছে যে মেহনুর ফারিসের স্যুটের উপর দিয়ে তার হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন অনুভব করতে পারছে। ফারিস মেহনুরের চিবুক নিজের কপাল দিয়ে ছুঁয়ে হিসিয়ে বলল, আমার পারণ উপেক্ষা করে কেন এই নরকে তোকে আসতে হবে? মেহনুর ফারিসের চোখে চোখ রেখে দাপটের সাথে, আপনি শাসন করার কি? এখানে আমার আসতেই হতো। আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই। কথাটা শেষ হতেই ফারিস এক ঝটকায় মেহনুরকে তার থেকে দূরে ঠেলে দিয়ে হাত ধরে দ্রুত ঘোরাতে লাগল। মেহনুরের নীল কাউনটা পাখা মেলে হলের মেঝেতে বাতাসের ঢেউ তুলল। ঠিক যখনই মেহনুর ছিটকে যেতে নিল, ফারিস তাকে আবার সজোরে নিচের বুকের সাথে টেনে আনল। মেহনুরের পিঠ এখন ফারিসের শক্ত বুকের সাথে মিশে আছে। ফারিস মেহনুরের কানের লতিতে মুখ ঘষে বলল, বিজনেস উইমেন, মুখোশটা খুব সুন্দর পড়েছিস, কিন্তু মনে রাখবি ফারিস খানের অধিকার কিন্তু ফারিস খান ছিনিয়ে নিতে জানে, তাই বি কেয়ারফুল। আর আরেকটা কথা, অন্য কোনো পুরুষ যদি খান পরিবারের মেয়েদের দিকে কামনা দৃষ্টিতে তাকায়, তবে সেই চোখ আমি উপড়ে নিতেও পারি। আকস্মাৎ মিউজিকের বিট থেমে গিয়ে একটা দীর্ঘ টান শুরু হলো। ফারিস মেহনুরকে কোমর ধরে পেছনের দিকে একদম নিচু করে ছড়িয়ে দিল। মেহনুরের শরীর এখন ধনুকের মতো বাঁকা, তার বাদামি লম্বা চুলগুলো মেঝে ছুঁই করছে। ফারিস তার উপর ঝুঁকে পড়ে চোখের পলক না ফেলে তার দিকে তাকিয়ে আছে। মেহনুর জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এই অধিকারবোধ আসলে একটা খাঁচা ফারিস ভাই, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমি খাঁচায় বন্দি থাকা পাখি নই। আমি নীল আকাশের চিল। আর ডান্স ফ্লোরে আপনি আমাকে যতটুকু চেপে ধরেছেন তার চেয়েও বেশি দূরত্ব আমি মনে মনে তৈরি করে নিচ্ছি। ফারিস মেহনুরকে এক ঝটকায় ওপরে তুলে ধরল। মেহনুরের পা এখন মেঝের উপর নেই, সে ফারিসের বলিষ্ঠ হাতের ওপর ভর দিয়ে শূন্যে ভাসছে। ফারিস তাকে এক চক্কর ঘুরিয়ে নামিয়ে দিল এবং মেহনুরের হাতের আঙুলগুলো নিজের আঙুল দিয়ে স্লাইড করে নেমে এলো। ফারিস হালকা হেসে ঘোর লাগা কণ্ঠে বলল, দূরত্ব যত বাড়াবি টান তত বাড়বে। আজ রাতের এই ড্যান্স শুধু শুরু। এখান থেকে বের হওয়ার পর হিসাবটা আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। মেহনুর ফারিসের বাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করে একটু পিছিয়ে এলো। তার শ্বাস তখন দ্রুত পড়ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফারিস তার দিকে তাকিয়ে এক বিজয়ী হাসি দিল। অর্কেস্ট্রার সুর তখন তুঙ্গে, আর হলের সবাই এই জুটির অনবদ্য রসায়ন দেখে স্তব্ধ হয়ে গেছে। কেউ জানে না এই নাচের মুদ্রার আড়ালে এক ভয়ানক সংঘাত আর ভালোবাসার লড়াই চলছে। পার্টনার পরিবর্তনের সেই উত্তাল মুহূর্তে যখন মেহনুর ফারিসের বাহুবন্ধনে আবদ্ধ হলো, ঠিক তখনই আদ্রিকা ছিটকে এসে পড়ল মাহিরের বলিষ্ঠ দুই হাতের মাঝে। মিউজিকের সুর তখন আরও বেশি মায়াবী এবং রোম্যান্টিক হয়ে উঠেছে। মাহির আদ্রিকাকে ধরা মাত্রই যেন সময়ের চাকা থেমে গেল। সে এক পলক আদ্রিকার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। মাস্কের আড়ালে আদ্রিকার মায়াবী চোখ দুটো যেন হীরের মতো জ্বলজ্বল করছে। মাহির এর আগে অনেক সুন্দরী দেখেছে, কিন্তু আদ্রিকার মধ্যে এমন এক স্নিগ্ধতা আছে যা তাকে মুহূর্তেই মোহিত করে ফেলল।
মাহির অত্যন্ত যত্ন সহকারে আদ্রিকার ডান হাতটি নিজের হাতের মুঠোয় নিল এবং অন্য হাতটি তার পিঠের মাঝ বরাবর রেখে তাকে নিজের শরীরের খুব কাছে টেনে আনলো। তারা ধীর লয়ে ছন্দের সাথে তাল মিলিয়ে দুলতে শুরু করলো। মাহির গম্ভীর কিন্তু মুগ্ধ স্বরে, আজকের এই ভিড়ে এত সুন্দর একটা ফুল ফুটে আছে, সেটা তো আগে খেয়াল করিনি। আপনি কি সবসময় এত মায়াবী, নাকি আজকের এই মাস্কটা আপনাকে আরও রহস্যময়ী করে তুলছে? মাহির যখন আদ্রিকার সৌন্দর্যে বোধ হয়ে তাকে ড্যান্সের ছন্দে তোলাচ্ছিল, আদ্রিকার মন তখন সেখানে ছিলই না। তার তীক্ষ্ণ নজর স্থির হয়েছিল ফারিস আর মেহনুরের ওপর। ফারিস যেভাবে মেহনুরকে অধিকার বোধ নিয়ে জড়িয়ে ধরে নাচছে, সেটা দেখে আদ্রিকার ভেতরে ঈর্ষার আগুন দাউ দাউ করে চলছে। রাগে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আর সেই রাগের প্রভাব পড়ছে মাহিরের সাথে তার নাচের উপর। মাহির যখন আদ্রিকাকে খুব কাছে টেনে নিয়ে তার চোখে চোখ রাখতে চাইল, আদ্রিকা বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। সে মাহিরের বাহুবন্ধন থেকে বারবার একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। মাহির তাকে নিয়ে একটি সফট টার্ন নিতে গেলে আদ্রিকা অনেকটা যান্ত্রিকভাবে আর অনিচ্ছা সত্ত্বেও পা মেলালো। জমকালো এই ড্যান্স ফ্লোরে মাহির যখন আদ্রিকাকে নিজের বাহুবন্ধনে আবিষ্কার করলো, তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। আদ্রিকাকে আজ দেখাচ্ছে এক রূপকথার রাজকন্যার মতো। তার পরনে দামি নেভি ব্লু রঙের একটি ওয়েস্টার্ন গাউন, যা তার তন্নি শরীরের ভাঁজে ভাঁজে আভিজাত্য ছড়িয়ে দিচ্ছে। তার পিঠ ছাপিয়ে নেমে আসা সোনালি চুলগুলো ঝর্ণার মতো দুলছে, আর মাস্কের আড়াল থেকে বেরিয়ে থাকা বাদামি চোখ দুটো আগুনের ফুলকির মতো চলছে। কিন্তু আদ্রিকার মনোযোগ মাহিরের দিকে নেই। সে দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে ফারিস আর মেহনুরের দিকে। তার চোয়াল শক্ত হয়ে আছে, শরীরের রক্তরাগে টকবক করে ফুটছে। মাহির এক ঝটকায় আদ্রিকার হাত ধরে তাকে নিজের চারপাশে ঘুরিয়ে পিঠের দিক থেকে জড়িয়ে ধরল। আদ্রিকার পিঠ মাহিরের বুকের সাথে মিশে আছে। মাহির তার ঘাড়ের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে অত্যন্ত গম্ভীর অথচ মায়াবী স্বরে বলল, অভিজাত্যর আবরণে নিজেকে ঢাকলেও লালটের সেই দেশি অভাব এখনো অমলিন। এই বিলিতি সাজে কি আর সেই মায়াবী হরিণকে মানায়? পাশ্চাত্যর পোশাকে তুমি কেবল এক প্রতিচ্ছবি, কিন্তু দেশি পোশাকের অভিজাতের ফাজে তুমি সেদিন ছিলে এক হৃদয়ের পূর্ণছবি। আদ্রিকা চমকে গিয়ে মাহিরের দিকে ঘুরে তাকালো। তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। শুরু হলো তাদের নাচের তালে তালে শব্দের লড়াই। আদ্রিকা ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, সেটা বলার আপনি কে? আমার পোশাক আর আমার রূপ এসব বাজি বকার অধিকার আপনাকে কে দিল? মাহির তাকে এক হাত ধরে শূন্যে সামান্য দুলিয়ে আবার নামিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, অধিকার তো হৃদয়ের ব্যাপার সুন্দরী, সাবিনা অনুমতিতেই হানা দেয়। আদ্রিকা ঘৃণা ভরা কণ্ঠে বলল, আপনার মতো বাছালদের হৃদয়ে নয়, শুধু জিভে বিষ থাকে। নাচটা শেষ করুন, অসহ্য লাগছে। মাহির আদ্রিকার চিবুক আলতো করে ছুঁয়ে বলল, এই বাদামি চোখের বিষয় তো আজ নীল হতে চাই। তোমার এই চাহনি কি কোনো যুদ্ধর তলোয়ার? আদ্রিকা হাতের ঝটকায় মাহিরকে দূরে ঠেলে দিয়ে বলল, তলোয়ার শুধু চোখে নয়, মনেও আছে। বেশি কাছে এলে ক্ষতবিক্ষত হয়ে যাবেন। মাহির তাকে আবার একটানে নিজের খুব কাছে এনে হাসকি স্বরে বলল, সেই ক্ষতের দাগগুলোই হবে আমার বিজয়ের তিলক। তোমার সোনালি চুলের এই আবরণে আমি আজ হারিয়ে যেতে চাই। আদ্রিকা বাঁকা হেসে বলল, হারানোর পথ তো আপনি নিজেই জানেন না। অন্যের চামচামি ছেড়ে নিজের দিকে তাকান একবার। মাহির তাকে নিয়ে দ্রুত ছন্দে পা মিলিয়ে প্রত্যুত্তর করল, চামচামি নয় সুন্দরী, এটা অনুগত। আর তোমার প্রতি আমার এই আকর্ষণ, এটা তো বন্য অনুদান। আদ্রিকা বিরক্তিতে মুখ ঘুরিয়ে বলল, উন্মাদনা আর বোকামির মধ্যে পার্থক্য করতে শিখুন মিস্টার মাহির। মাহির তার কোমরে হাত দিয়ে নিচু করে ঝুঁকে পড়ে হালকা মুচকি হেসে বলল, তোমার ওই রাগী মুখের সৌন্দর্য কি ডালিম ফুলের ব্যক্তিম অভাবের চেয়েও দামি? আদ্রিকা দাঁতে দাঁত চেপে বলল, নিজের কাব্য থামান, নয়তো আজ এই ড্যান্স ফ্লোরেই আপনার দর্ফ চূর্ণ হবে। মাহির তার কানে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, দর্প তো অনেক আগেই তোমার ওই মায়াবী চোখের মানিয়েতে হারিয়ে এনেছে। আদ্রিকা শক্ত কণ্ঠে হিসিয়ে এসে বলল, বড় বড় কথা বলা পুরুষেরা আদতে ভিজা বিড়ালের মতো হয়, আপনিও তার ব্যতিক্রম নন।
মাহির তাকে এক ঝটকায় নিজের গায়ের সাথে মিশিয়ে নিয়ে বলল, তবে এই বিড়ালের নখ কতটা ধারালো সেটা কি আজই পরীক্ষা করতে চাও? মাহির আদ্রিকাকে নিয়ে একের পর এক জটিল মুভমেন্ট করছিল। আদ্রিকার রাগে কাঁপলেও মাহিরের দাপুটে ব্যক্তিত্বের কাছে নাচ থামিয়ে চলে যেতে পারছে না। মাহিরের প্রতিটি বাক্যের আক্রমণ যেন আদ্রিকার রাগের আগুনে ঘি ঢালছে, আর মাহির সেই উত্তাপ বুক পেতে গ্রহণ করছে এক অদ্ভুত শান্তিতে। আদ্রিকা নাচের মাঝে এক পলক মেহনুর আর ফারিসের দিকে তাকালো। তার চোখের কোণে চলছিল ঈর্ষার আগুন। ঠিক সেই মুহূর্তে মেহনুর তার নজর কাড়ল। মেহনুর ফারিসের বাহুবন্ধনে থেকেও মাথাটা সামান্য কাত করে আদ্রিকার দিকে তাকালো। মেহনুরের ঠোঁটের কোণে ঝুলে আছে সেই ভয়ঙ্কর তাচ্ছিল্যের হাসি, আর চোখের ইশারায় যেন সে বুঝিয়ে দিচ্ছে, তুই হেরে গেছিস আদ্রিকা, এই সাম্রাজ্য আর এই পুরুষ তুই এখন আমার দখলে। মেহনুরের সেই জয়ের হাসি দেখে আদ্রিকার ভেতরটা অপমানে রিরি করে উঠল। রাগে তার আঙুলগুলো মাহিরের কাঁধে কেঁথে বসতে চাইল। সে মেহনুরকে উদ্দেশ্য করে মনে মনে বিষাক্ত অহংকার ঝাড়ল। হাসছিস তো হাস নূর খান, কিন্তু মনে রাখিস সূর্যের শেষ আলো নিভে যাওয়ার পরেই শুরু হয় কালনাগিনীর প্রহর। তুই যে সিংহাসনে পা রেখেছিস সেটা কেবল তাছের ঘর। বিজয়ীর মুকুট তো মাথায় অনেকেই পড়ে, কিন্তু রাজত্ব ধরে রাখার ক্ষমতা কজনের থাকে? আজ তোর হাসি আমাকে পোড়াচ্ছে ঠিকই, কিন্তু কাল তোর চোখের জল নিয়ে আমি আমার প্রতিশোধের ইতিহাস লিখব। ধ্বংসের রানী হওয়ার স্বাদ যদি তুই পেতে চাস, তবে মনে রাখিস সেই চিতার আগুন আমি জ্বালাবো। আদ্রিকার চোয়াল শক্ত হয়ে এলো। সে মাহিরের সাথে নাচের মুভমেন্ট আরও ক্ষিপ্র করে তুলল। সে মেহনুরকে দেখাতে চায় যে সে ভেঙে পড়েনি। মাহির আদ্রিকার পরিবর্তন দেখে মৃদু হেসে বলল, হঠাৎ এত তেজ? মনের ভিতরে কি কোনো যুদ্ধ ঘোষণা করলে সুন্দরী? মনে রেখো, সুন্দরী অন্যেরটাই না জ্বলে নিজেরটাই খুশি থাকতে হয়। আর পারলে নিষিদ্ধ জিনিসে অযথা হাত না বাড়িয়ে যে তোমার দিকে হাত বাড়াচ্ছে তার হাত ধরলেই তো পারো। মাহিরের কথায় প্রত্যুত্তর না করে আদ্রিকা মাহিরের চোখের দিকে তাকিয়ে কিন্তু মনে মনে মেহিনুরকে বিদ্ধ করে বলল, যুদ্ধ তো অনেক আগেই শুরু হয়েছে মিস্টার মাহির, এখন শুধু শেষটা দেখার অপেক্ষা। আর মনে রাখবেন, শেষ হাসিটা কিন্তু সবসময় শিকারেই হাসে, শিকার নয়। আর নিষিদ্ধ জিনিসে এসে বরাবরই আমার আকর্ষণ মিস্টার। এই আদ্রিকা পাটুয়ারি নিষিদ্ধ জিনিস ছিনিয়ে নিজের করতে জানে। আদ্রিকা এবার মাহিরের সাথে তালে তাল মিলিয়ে এমন এক ক্ষিপ্র টেন্স মুভমেন্ট শুরু করলো যা হলের অনেকেরই নজর কেড়ে নিল। সে যেন তার শরীরের প্রতিটি মুদ্রা দিয়ে মেহনুরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিন্তু মেহনুর তার রহস্যময় মাস্কের আড়াল থেকে কেবল একবার চোখ টিপে হেসে ফারিসের বুকে নিজেকে আরও এলিয়ে দিল, যা আদ্রিকার রাগের আগুনে যেন এক গামলা পেট্রোল ঢেলে দিল। মেহনুর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আবারও আদ্রিকার ভেতরে ছটফটানি আর সেই ঈর্ষার নীল বেশটুকু শুষে নিল। সে ফারিসের বাহু বন্ধনে থেকেও 1 ইঞ্চি নড়ল না, বরং ফারিসের হাতের চাপ নিজের কোমরে আরও বেশি উপভোগ করতে লাগলো। আদ্রিকার সেই তপ্ত চাউনির বিপরীতে মেহনুর মনে মনে এক চরম দাপুটের জবাব ছুড়ে দিল, তোর ওই চোখের আগুনে আমার নখের রংটুকুও পড়বে না আদ্রিকা। মেহনুরের নজরে আসা এক চুল পরিমাণ কোনো কিছু তুই ছিনিয়ে নিতে পারবি না। যে আমার রক্তে মিশে আছে তাতে হাত দেওয়ার দুঃসাহস করিস না। এই রাজত্ব, এই দাপট আর এই পুরুষ সবই আমার ইশারায় চলে। শকুনের দায়ে যেমন গরু মরে না, তেমনি তোর মতো সামান্য পুতুলের অভিশাপে মেহনুর খানের সিংহাসন টলে না। তুই শুধু কল্পনাতেই আমার হার দেখতে পারিস, কিন্তু বাস্তবে তোর অস্তিত্ব আমার ছায়ার নিচে পিষ্ট হওয়ার অপেক্ষায়। মনে রাখিস, আমি শুধু রানী নই, আমি এই অন্ধকার জগতের সেই বিষধর সাপিনী যে একবার ছবল মারলে যমরাজও ফিরে যাওয়ার পথ পায় না। মেহনুর ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি ফুটিয়ে ফারিসের দিকে তাকিয়ে তার কানের কাছে মুখ নিয়ে এলো। তার প্রতিটি মুভমেন্টে তখন এক পৈশাচিক অভিজাত্য। মেহনুর ফারিসকে উদ্দেশ্য করে কিন্তু আদ্রিকাকে শুনিয়ে বলল, আজকের এই পরিবেশটা বড় বেশি একঘেয়ে লাগছে না ফারিস ভাই? চলুন ডান্স ফ্লোরে এমন একটা ঝড় তুলি যাতে ওই দূর থেকে তাকিয়ে থাকা ছোট্ট ছোট্ট মানুষগুলোর চোখ ধাঁধিয়ে যায়।
ফারিস ঠোঁট পাকিয়ে হালকা হাসলো, হেসে মেহনুরকে এক ঝটকায় শূন্যে তুলে নিয়ে একটা নিখুঁত সার্কেল মুভমেন্ট করলো। মেহনুর তার মাস্কের আড়াল থেকে আদ্রিকার দিকে এমন এক অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিল যা আদ্রিকাকে বুঝিয়ে দিল সে মেহনুরের সামনে ধূলিকণা ছাড়া আর কিছুই নয়। তাদের এই নীরব আস্ফালন যেন পুরো হলরুমে এক অদৃশ্য কম্পন সৃষ্টি করলো। আদ্রিকার আগে কাঁপতে কাঁপতে বুঝতে পারলো মেহনুরের সাথে এই যুদ্ধে জেতা তো দূরের কথা, টিকে থাকাই দায়। আদ্রিকা মেহনুরের ওই তাচ্ছিল্য ভরা চাউনি সহ্য করতে না পেরে মাহিরের বাহুবন্ধনী থেকে মনে মনে গর্জে উঠল। তার চোখের মনি তখন রাগে সংকুচিত হয়ে এসেছে। সে মেহনুরকে উদ্দেশ্য করে মনে মনে বলল, তোর এই অহংকার আমি বেশি দিন টিকতে দেব না নূর খান। তুই ভাবছিস এই পুরুষ আর এই প্রতিপত্তি তোর সারা জীবনের রাজমুকুট যেমন সহজে মাথায় উঠে তেমনি গলা পর্যন্ত নেমে আসতেও সময় লাগে না? আজ ফারিস তোর পাশে আছে বলে তুই ধরাকে সরা জ্ঞান করছিস, কিন্তু যেদিন এই ভিড়ের মাঝে তুই একা হয়ে যাবি সেদিন আমার এই ঘৃণা তোকে জীবন্ত দগ্ধ করবে। তোর প্রতিটা পদক্ষেপ আমি ধ্বংস করে দেব। মেহনুর যেন আদ্রিকার মনের সে অদৃশ্য চিৎকারটা শুনতে পেল। সে ফারিসের হাতের ওপর নিজের হাতের চাপ বাড়িয়ে দিয়ে আদ্রিকার দিকে সরাসরি তাকালো। তার চোখের সেই অ্যাশ রঙের মণি দুটো তখন হীরের মতো ধারালো হয়ে উঠল। সে মনে মনে অত্যন্ত ধীরস্থিরভাবে আর মাফিয়া সুলভ দাপটে আদ্রিকার সে ভাবনার চূড়ান্ত জবাব দিল। মেহনুর মনে মনে বলল, স্বপ্ন দেখা ভালো আদ্রিকা, কিন্তু দুঃস্বপ্ন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই যেখানে আমার পছন্দের একটা সামান্য ড্রেসও আমার শরীর থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখিস না, আর রাখবি কি ফারিসনি? এত সহজে ভুলে গেলি মেহনুর খান কিভাবে সেদিন নিজের জিনিস ছিনিয়ে নিয়েছে? আর সেখানে আমার গোটা সাম্রাজ্য আর আমার মানুষকে কেড়ে নেওয়ার কথা তুই গুণাক্ষরেও কল্পনা করিস না। ওটা তোর সাজে না, তোর দৌড় ওই কাচের জানালার ওপার পর্যন্ত। আর আমি হলাম সেই ঝড় যে জানালার কাচ চূর্ণ বিচূর্ণ করে ভেতরে ঢুকে পড়ি। মনে রাখিস, মেহনুর খান যা পছন্দ করে তা জয় করে নেয়, আর যা সে আগলে রাখে তা ছোঁয়ার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই। তুই আমার নখের ধুলোর সামান্য নোস। এটা যত দ্রুত বুঝবি ততই তোর জন্য মঙ্গল। মেহনুর এবার ফারিসের দিকে তাকিয়ে এমন এক মায়াবী কিন্তু রহস্যময় হাসি দিল যে ফারিস নিজেও ক্ষণিকের জন্য বিমোহিত হয়ে গেল। মেহনুর যেন বুঝিয়ে দিল সে আজ এই পার্টিতে কেবল মেহমান হয়ে আসেনি, সে এসেছে এই অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। নাচের সেই চূড়ান্ত মুহূর্তে মেহনুর ফারিসের হাত ধরে এমন এক তীব্র মুভমেন্ট করলো যে আদ্রিকা ছিটকে দূরে সরে যেতে বাধ্য হলো। ড্যান্স ফ্লোরে এখন কেবল মেহনুর আর ফারিসের আধিপত্য। শাহান আরফিক পাটোয়ারি যে কিছুক্ষণ আগে মেহনুরের সাথে নেচেছে, সে এখন ভিড়ের মাঝে মিশে গিয়ে এক নতুন পার্টনারের সাথে দুলছে, কিন্তু তার দৃষ্টি আর সেই ক্রূর হাসি স্থির হয়ে আছে মেহনুর আর ফারিসের ওপর। মেহনুরকে ফারিসের বাহুবন্ধনে দেখে শাহানের মুখে এক পৈশাচিক এবং শয়তানি হাসি ফুটে উঠল। সে তার মাস্কের আড়াল থেকে মেহনুরের প্রতিটি মুভমেন্ট লক্ষ্য করছে আর মনে মনে এক ভয়ানক নীল নকশা আঁকছে। শাহান মনে মনে মেহনুরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাচ নূর খান, আরও বুক ফুলিয়ে নাচ। তোর এই রাজকীয় রূপ আর দাপট দেখে সবাই মুগ্ধ হতে পারে, কিন্তু আমি দেখেছি তোর ধ্বংসের শুরু। তুই ভাবছিস ফারিস খান তোকে আগলে রেখেছে? আরে ও তো তোর সবচেয়ে বড় দুর্বলতা। যে আগুনের শিখা নিয়ে তুই খেলছিস নূর, সেই আগুনের একদিন তুই পুড়ে ছারখার হবি। অন্ধকার তোকে না ডোবালেও আলো তোকে ছারখার করে ঝলসে দেবে। সে আবারও মৃদু স্বরে বিড়বিড় করল, আলো যত বেশি উজ্জ্বল হয়, অন্ধকার তার পেছনে তত বেশি গভীর হয় নূর খান। শাহানের সেই চাউনি আর শয়তানি হাসি মেহনুর বা কারো নজর কাড়ল না, কারণ তারা একে অপরের চোখের নেশায় মত্ত। কিন্তু পাশ দিয়ে যাওয়া সিআইডি এজেন্টের কান সতর্ক হয়ে উঠল শাহানির সে অদ্ভুত নিঃশব্দ উপস্থিতিতে। ফারিস শুধু একজন দক্ষ ব্যবসায়ী নয়, সে একজন তুখুর কৌশলীও। নাচের মাঝেই সে শাহান আরফিকের সেই শয়তানি হাসি আর বিষাক্ত নজরটা লক্ষ্য করল। ফারিস মেহনুরকে আরও নিবিড়ভাবে নিজের দিকে টেনে নিল, তার ডান হাত মেহনুরের কোমর জড়িয়ে এমনভাবে আগলে রাখলো যেন কোনো বর্ম। শাহানের সেই টেফেল চাহনির বিপরীতে ফারিসের চোখে খেলে গেল
এক চরম তাচ্ছিল্য আর দাপটে বিজয়ের আভা। সে মেহনুরকে এক ঝটকায় নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে শাহানকে উদ্দেশ্য করে মনে মনে গর্জে উঠল। তোর এই নোংরা নজর আমার আমানতের উপর থেকে সরিয়ে নে শাহান। তুই ভাবছিস এই মাস্কের আড়ালে তোর চালগুলো আমি বুঝতে পারছি না? মেহনুর শুধু আমার রক্ত নয়, ও আমার জান। ওর দিকে হাত বাড়ানোর আগে তোকে 1000বার মরতে হবে। তুই নখদন্তহীন যে সাপের কথা ভাবছিস, আমি সেই সাপের বিষদাঁত উপড়ে ফেলার কারিগর। আজ তোর চোখের সামনে আমি দেখাবো, যাকে তুই ছোঁয়ার স্বপ্ন দেখিস সে কার হাতের স্পর্শে নিজেকে বিলিয়ে দেয়। তোর ক্রোধই আজ আমার শক্তির যোগান দেবে। ফারিস এবার শাহানের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক বাঁকা হাসি দিল। তারপর সে ইচ্ছাকৃতভাবে মেহনুরের সাথে নাচের মুদ্রাগুলো আরও বেশি রোম্যান্টিক এবং ঘনিষ্ঠ করে তুলল। সে মেহনুরকে এক হাতে ধরে তার শরীরের ভারসাম্য নিজের উপর নিয়ে নিল এবং মেহনুরের কানের কাছে মুখ নিয়ে আলতো করে ছোঁয়া দিয়ে তাকে নিয়ে ড্যান্স ফ্লোরে ভাসতে লাগলো। মেহনুরও ফারিসের এই আকস্মিক উষ্ণতায় নিজের চোখ বুজে ফেলল, যা শাহানের সামনে এক চূড়ান্ত উস্কানি হয়ে দাঁড়ালো। শাহান আর ভিক্টোরে দাঁড়িয়ে দেখল মেহনুর কিভাবে ফারিসের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিয়েছে। রাগে শাহানের হাতের মুঠি এমনভাবে শক্ত হলো যে তার হাতের চামড়া সাদা হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে। সে যেন এই মুহূর্তেই ড্যান্স ফ্লোরে ঝাঁপিয়ে পড়বে। ফারিসের এই প্রকাশ্য দাপট আর মেহনুরের ওপর তার অটুট অধিকারবোধ শাহানের এগোতে গিয়ে বড় ধরনের আঘাত করল। শাহান বিড়বিড় করে বলল, ফারিস খান, তুই আগুন নিয়ে খেলছিস। খুব শীঘ্রই তোর এই রোমান্টিক ডান্সকে আমি তোর জীবনের সবচেয়ে বড় অভিশাপে পরিণত করব। শাহান যখন ক্রোধে অন্ধ, ঠিক তখনই ফারিস তাকে একটা অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিয়ে মেহনুরকে নিয়ে ড্যান্স ফ্লোরের অন্য প্রান্তে আড়ালে চলে গেল। ড্যান্স ফ্লোরের মায়াবী আলো আর ভায়োলিনের স্লো মিউজিকের মাঝে ফারিস আর শাহানের চোখাচোখি যেন এক অদৃশ্য বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করল। কেউ কথা বলছে না, কিন্তু তাদের চোখের মণি দুটো একে অপরের দিকে তলোয়ারের মতো ধারালো হয়ে আছে। শাহান তার শয়তানি হাসিটা আরও চওড়া করে মনে মনে ফারিসকে চ্যালেঞ্জ ছুড়ল। বেশি উড়িস না ফারিস খান, বাঘের গর্জন শুধু তার এলাকাতেই মানায়। আজ তুই পরবাসে, আর এই ডান্স ফ্লোরটা আসলে তোর জন্য পাতা একটা মরণ ভাত। মেহনুরকে তুই আগলে রাখছিস ঠিকই, কিন্তু দিনের শেষে আগুনের শেষ ঠিকানা আমি জ্বালবো। ফারিস মেহনুরকে এক হাত দিয়ে আগলে রেখে শাহানের দিকে এক অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে কেবল এক বিজয়ী রাজপুত্রের দম্ভ। সে তার ঠোঁটের কোণে শাহানের চেয়েও বেশি বিষাক্ত এক হাসি ফুটিয়ে মনে মনে পাল্টা জবাব দিল, থাবা বোর্ড হোক বা রণাঙ্গন, রাজা সবসময় রাজাই থাকে শাহান। তুই যার দিকে হাত বাড়ানোর স্বপ্ন দেখছিস সে আমার রাজত্ব, আর আমার রাজত্বে পরখর দুঃসাহস যারা করেছে, ইতিহাস সাক্ষী আছে যে তাদের কবরের ঠিকানাও কেউ খুঁজে পায়নি। শিয়ালের দল কখনো বাঘের শিকার নিয়ে কারাকারি করার যোগ্যতা রাখে না। শাহান ফারিস এর চাহনির মানে বুঝে মনে মনে বলল, তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু মনে রাখিস দাবা খেলায় রাজা তখনই উল্টে পড়ে যখন সে তার সবটুকু শক্তি দিয়ে নিজের রানীকে বাঁচাতে চায়। আজ রাতের শেষে তোর এই দাপট থাকবে না, থাকবে শুধু তোর পরাজয় আর্তনাদ। ফারিস তাচ্ছিল্যের হাসি হাসল। তোর এই মরণ ফাঁদকে আমি তুচ্ছ মনে করি, কারণ আমি ধ্বংসের কারিগর। মেহনুরকে বাঁচানো আমার দায়িত্ব নয়, ও আমার নেশা। আর আমার নেশায় ভাগ বসাতে এলে তোর ওই শিকারী গ্যাংটাকেও আমি নিজের হাতে জীবন্ত কবর দেব। তো ডায়েরির শেষ পাতাটা আজ রাতেই আমি লিখব। শাহান দেখল ফারিস বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং মেহনুরকে নিয়ে আরও রাজকীয় ভঙ্গিতে নাচছে। ফারিসের এই শান্ত দাপট শাহানের বুকের ভেতর ঈর্ষার আগুন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে বুঝতে পারল ফারিস খান কেবল পেশি শক্তি দিয়ে নয়, মগজে খেলাতেও তাকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। পার্টির এক নির্জন ও অন্ধকার কোণে ভেলভেটের দামি সোফায় বসে আছেন আলভারেজ চৌধুরী এবং শাহবাজ পাটোয়ারি। তাদের মাঝে বসে আছেন আরব ক্লায়েন্ট, যার নাম শেখ আল মনসুর। আড়াল চায় শেখ মনসুর তামিজ সিগারেট আনছেন, আর শাহবাজ পাটোয়ারি অস্থিরভাবে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন। আলভারেজ চৌধুরীর তীক্ষ্ণ নজরবাজ পাখির মতো পুরো হল রুমের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে খান পরিবারের প্রতিটি সদস্যেরও গতিবিধি তিনি মেপে নিচ্ছেন। নীরবতা ভেঙে শাহবাজ পাটোয়ারি ফিস ফিস করে বললেন, শোনো আলভারেজ, এই খানদের কবজায় থাকা কোহিনূর নেকলেসটা আমাদের চাই। ওটা ছাড়া আমাদের পরবর্তী প্রজেক্ট অসম্পূর্ণ, তাদের প্রজেক্টের ফান্ডিং অসম্ভব। এবার আর
আরবি পোশাক পরিহিত শেখ সাইদ তার হাতের ভারী হীরের আংটিটা ঘষতে ঘষতে গম্ভীর গলায় ইংরেজিতে বললেন, মিস্টার চৌধুরী, আমি এখানে সময় নষ্ট করতে আসিনি। আপনারা যদি আমাকে ওই কোহিনূর এনে দিতে পারেন, তবে আপনাদের প্রজেক্টে আমি $1 বিলিয়ন ইনভেস্ট করতে রাজি। প্রজেক্ট লঞ্চ হওয়ার আগে ওই হীরা আমার হাতে থাকা চাই। টাকা কোনো সমস্যা নয়, আমি শুধু ওই দ্রুপ্রাপ্য কোহিনূর চাই। শেখ আল মনসুর ভাঙা ভাঙা ইংরেজিতে নিজের লোভ প্রকাশ করে বললেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি। এই প্রজেক্ট লঞ্চ হওয়ার আগে ওই কোহিনূর আমার চাই। ওটার জন্য যত টাকা লাগে আমরা দেব, কিন্তু ওটা আমাদের কালেকশনে থাকা চাই। শাহবাজ পাটোয়ারি এক কুৎসিত হাসি হেসে বললেন, চিন্তা করবেন না শেখ, খানদের ধ্বংসের দিন ঘুষিয়ে এসেছে। আমরা ওদের এমনভাবে মাটির সাথে মিশিয়ে দেব যে কোহিনূর তো দূরের কথা, প্যান বাঁচানোর জায়গাটুকু ওরা পাবে না। ওদের এই অভিজাত খুব শীঘ্রই ধুলোয় মিশবে। এতক্ষণ চুপ করে থাকা আলভারেজ চৌধুরী চুরুটের ধোঁয়া ছেড়ে অত্যন্ত ঠান্ডা মাথায় আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে কথা বলে উঠলেন। তার কণ্ঠস্বরে এক অশুভ স্থিরতা। খানদের থেকে কোহিনূর ছিনিয়ে নেওয়া যতটা সহজ ভাবছেন শাহবাব সাহেব, কাজটা ততটা সহজ নয়। খানরা ওরা সাধারণ ব্যবসায়ী নয়, ওরা অনেকটা জ্যান্ত অগ্নিগিরি। সামান্য কেউ ওদের ছায়া লাগালেও পাবে না। শাহবাজ পাটোয়ারি উত্তেজিত হয়ে বললেন, খানদের ধ্বংস দেখা আমার বহুদিনের শখ। ওরা ওই নেকলেস নিয়ে বড় বেশি দাপট দেখাচ্ছে। আলভারেজ চৌধুরী এবার আবারও শান্ত কিন্তু বড় শীতল গলায় কথা বলা শুরু করলেন। তিনি শাহবাজের দিকে এক পলক তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার দাপট আর বুদ্ধির দৌড় তো গতবারই দেখেছি শাহবাজ সাহেব। আপনার বুদ্ধিতেই খানদের অফিস স্পাই ঢুকিয়েছিলাম, রেজাল্ট কী হলো? 0। খানরা এই লোকের অস্তিত্ব পর্যন্ত রাখেনি, তাই এবার আর আপনার বুদ্ধিতে নয়। শাহবাজ পাটোয়ারি অপমানে মুখ চুন করে গ্লাসে শেষ চুমুক দিয়ে আমচা আমচা করে বললেন, এটা ওটা আসলে ফারিস খানের চাল ছিল। আলভারেজ তাকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজকের এই পার্টি আসল উদ্দেশ্য মিডিয়াকে নিজের সাফল্য দেখানো নয়, আসল খেলা পর্দার আড়ালে। আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাকুইলা গ্যাংয়ের লিডার। নামটা শুনেই শাহবাজের হাত থেকে মদের গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। কিউলা, সে এখানে এসেছে। আলভারেজ মুচকি হেসে বললেন, হ্যাঁ, অ্যাকুইলা কোনো সাধারণ কেউ না, ওরা আধারের শিকারী, তারা প্রফেশনাল। এই মাটিতে কয়েকশো দামি গেস্ট আর মিডিয়ার ভিড় আছে বলেই গোয়েন্দারা বা সিআইডি কল্পনাও করতে পারে না যে পৃথিবীর অন্যতম ওয়ান্টেড গ্যাং লিডার এখানে বসে ডিল করেছে। মিডিয়ার ক্যামেরার ব্যস্ত আছে আমাদের ড্রেস কোড নিয়ে, আর আমরা ব্যস্ত থাকবো কোহিনূরের ব্লুপ্রিন্ট নিয়ে। কোহিনূর ছিনিয়ে নেওয়া সাধারণ কারো সহজ কাজ নয়, ওটা অ্যাকুইলাই পারবে। শাহবাজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, সে কি রাজি হবে? আলভারেজ এবার চরম বিরক্তি নিয়ে শাহবাজের দিকে তাকালেন। আপনার মতো আনারি কেউ অফার দিলে জুতো মেরে বের করে দেবে, কিন্তু অফারটা আমি দেব, আর আমি আপনাদের মতো কাঁচা কাজ করি না। আজ রাতের মধ্যে ডিল ফাইনাল হবে। শাহবাজ পাটোয়ারি এবার শয়তানি হাসি হেসে বললেন, আমি শুধু চাই খানদের পতন, ওদের রক্তে এই মাটি বেজুক যে কোনো মূল্যে। এদিকে শেখ আল মনসুর এতক্ষণ বাংলা বুঝতে না পেরে হা করে তাকিয়েছিলেন। তিনি অধৈর্য হয়ে ইংরেজিতে বললেন, হোয়াট আর ইউ গাইস টকিং? ইজ দিস অ্যাবাউট মাই নেকলেস? টেল মি ইন ইংলিশ। শাহবাজ পাটোয়ারি বিরক্ত হয়ে শেখের দিকে তাকিয়ে টিটকারি মেরে বাংলায় বললেন, আরে থামেন তো মিয়া, তেলের ড্রাম এক খান, খালি নেকলেস কত আছে? আমরা এখানে জীবন নিয়ে খেলতেছি, আর উনি আছেন গয়না নিয়ে। তাদের পাশে বসা স্বতন্ত্র প্রার্থী রশেদ তালুকদার মদের ক্লাসে চুমুক দিয়ে বলল, ঠিক বলেছেন শাহবাজ সাহেব, ওনারে এখন একটা বিস্কুট ধরাই দিল মনে হয় খাইব। থ্যাংক ইউ সো মাচ। পাশে দাঁড়িয়ে থাকা আলভারেজের অ্যাসিস্ট্যান্ট এই কথা শুনে হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। শেখ আল মনসুর ভাবলেন হয়তো তাকে নিয়ে খুব ভালো কোনো প্রশংসা করা হয়েছে। তিনি বোকার মতো দাঁত বের করে হেসে বললেন, ওহ, থ্যাংক ইউ। আই নো ইউ আর দ্য বেস্ট
পার্টনার্স। ভেরি গুড, ভেরি গুড। আলভারেজ আর শাহবাজ একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসলেন। বাইরের ঝলমলে ড্যান্স ফ্লোরে যখন মেহনুর আর ফারিস নাচছে, তখন এই অন্ধকার কোণে শুরু হয়ে গেছে তাদের ধ্বংসের কাউন্টডাউন। সেই নিভৃত কোণে যখন এক চিলতে নরক নেমে এসেছে, ঝাড়বাতির আলো সেখানে পৌঁছতে পারছে না, কেবল সিগারেট ধোয়া আর দামি হুইস্কির করা গন্ধ এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। আলভারেজ চৌধুরী তার গ্লাসের বরফগুলো নাড়ছেন, যার টুংটাং শব্দ এই নিস্তব্ধতায় কোনো শ্মশানের ঘণ্টার মতো শোনাচ্ছে। শাহবাজ পাটোয়ারি অস্থিরভাবে খামছেন। তিনি বারবার টাই ঢিল করছেন আর খানদের প্রতি তার আজন্ম ঘৃণা উগরে দিচ্ছেন। আলভারেজ, তুমি বড্ড দেরি করেছো। ফারিস খান রা যেভাবে আজ বুক ফুলিয়ে এই হলে নাচছে, আমার রক্ত টকবক করে ফুটছে। আজই ওদের শেষ করে দেওয়া উচিত। আলভারেজ এক চুমুক ড্রিঙ্কস নিয়ে ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর শয়তানি হাসিটা ফুটিয়ে তুললেন। তার চোখ দুটো সাপের মতো ঠান্ডা। আলভারেজ শান্ত স্বরে, আপনার রক্ত ফুটছে শাহবাব সাহেব, কারণ আপনার ভেতরে ঘিলু কম, আবেগ বেশি। আবেগ দিয়ে ব্যবসা হয় না, আর যুদ্ধ তো নয়ই। শাহবাজ এবার ক্ষুব্ধ হয়ে বলল, কি বলতে চান আপনি? আমি কি বসে বসে ওদের ওই দাপট দেখবো? বসে থাকলে তো তা সম্মান থাকতো। আপনি তো গতবার ওদের ড্রাই স্পাই পাঠিয়ে নিজের প্যান্ট ভিজিয়ে এসেছিলেন, মনে নেই? সেই স্পাইয়ের লাশটা যখন আপনার ড্রেসিং রুমের পার্সেল হয়ে এলো, তখন আপনার বিরক্ত কোথায় ছিল? শাহবাজ পাটোয়ারির মুখ আবারও চুপসালো। ওটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এই কোহিনূর নেকলেস, ওটা আমাদের পেতেই হবে। ওটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্ব আপনার বিপন্ন হতে পারে, আমার নয়। আমি যখন কোহিনূরের কথা ভাবি, তখন আমি কেবল একটা পাথরের কথা ভাবি না, আমি ভাবি খানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা। আপনি তো শুধু শিকার করতে জানেন, আমি জানি শিকারকে তিলে তিলে মারতে। শেখ জায়েদ বললেন ইংরেজিতে, কিন্তু একইউলা গ্যাং, ওরা যদি আমাদের ডিল ব্রিটে করে, ওরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আলভারেজ তাচ্ছিল্যের হাসিতে সোফায় হেলান দিয়ে বলল শাহবাজ পাটোয়ারিকে, চোরকে ভয় পাও গ্রস্ত? শাহবাজ সাহেব, আমি তো খোদ চোরের রাজার সাথে ডিল করছি, একইলা ব্রিটে করবে না। আর এই বাড়ি চৌধুরী কাঁচা খেলোয়াড় নয়, ভুলে যাবে না। শাহবাজ বললেন, তাও এবার যদি সিআইডির ওই এজেন্টরা টের পায়। আমার লোকেরাও জানতে পেরেছে এখানে সিআইডির এজেন্টরাও বোধ পেতে আছে। আলভারেজ চৌধুরী বাঁকা হাসল। তারা দ্রুত, তবে আমি জাদুকর। আজকে এই পার্টিতে মিডিয়া আর হাজারো মানুষের ভিড়েই আমার সবচেয়ে বড় ঢাল। গোয়েন্দারা ভাবছে আমরা এখানে সাফল্য উদযাপন করছি, অথচ আমরা এখানে রক্তের উৎসবের টিকিট কাটছি। একেই বলে প্রফেশনালিজম, যা আপনাদের মাথায় কোনোদিন ঢুকবে না। তুমি সব সময় আমাকে ছোট করো আলভারেজ, ভুলে যাবেন না এই প্রজেক্টে আমারও ইনভেস্টমেন্ট আছে। আলভারেজ হঠাৎ ঝুঁকে এসে শাহবাজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ইনভেস্টমেন্ট আছে বলেই আপনি আজ বেঁচে আছেন। অন্য কেউ হলে তখন আপনার জিপটা আমি কেটে কুকুর খাওয়াতাম। চুপ করে ডিসটা শেষ করুন আর দেখুন মাস্টার মাইন্ডরা কীভাবে কাজ করে। শাহবাজ অপমানে আর ভয়ে নীল হয়ে গেলেন। তিনি বুঝলেন আলভারেজ চৌধুরী ঠান্ডা মাথার নিষ্ঠুরতা খোঁজ শয়তানকেও হার মানায়। এদিকে আরব্য ক্লায়েন্ট শেখ আল মনসুর বিরক্ত হয়ে কিছু একটা বলতে চাইলেন। শেখ আল মনসুর বললেন, লিসেন, আই ওয়ান্ট কোহিনূর, নো মোর ড্রামা। শাহবাজ রাগে শেখের দিকে তাকিয়ে বাংলায় বলল, আর রাখেন আপনার কোহিনূর, উনি আসছে পাথরের টুকরা নিয়ে। মুখটা বন্ধ না রাখলে এই মদের বোতলটাই আপনার পেটে ঢুকিয়ে দিব। আলভারেজ হালকা হেসে টিটপুনি কেটে বলল, শাহবাজ সাহেব, ওনারে ধমক দিয়ে লাভ নেই। উনি ভাবতেছে আপনি ওনাকে ডিনারের মেনু বুঝাচ্ছেন। ডোন্ট ওয়ারি শেখ, দ্য ফিস্ট ইজ অলমোস্ট রেডি, ভেরি ডেলিশিয়াস। আলভারেজের অ্যাসিস্ট্যান্ট পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। শেখ আল মনসুর আবুলার মতো মাথা নেড়ে বললেন, Oh yes, I love delicious dinner. You are really gentleman. আলভারেজ গ্লাসটা শাহবাজের গ্লাসের সাথে ঠেকিয়ে একটা তীব্র আওয়াজ করলেন, টু দ্য ডেট অফ খানস,
শাহবাজ সাহেব, চিয়ার্স। তার হাসিতে তখন পুরো ঘরটা যেন কেঁপে উঠল। বাইরের ড্যান্স ফ্লোরে চলমান সেই রঙিন জীবনের ওপর এক ভয়ঙ্কর কালো ছায়া নেমে আসার সিগন্যাল দিচ্ছিল আলভারেজের প্রতিটি শব্দ। শাহবাজ পাটোয়ারি এবার ক্লাসের বাকি মতটুকু এক চুমুকে শেষ করে কপালে জমে থাকা ঘাম মুছলেন। তার চোখে মেহনুর খানের প্রতি একরাশ আতঙ্ক আর বিরক্তি ফুটে উঠল। আলভারেজ, তুমি ফারহান আর ফারিসকে নিয়ে ভাবছো ঠিকই, কিন্তু মেহনুর খানকে হালকাভাবে নিচ্ছ। ওই মেয়েটা মানুষ নয়, সাক্ষাৎ ডাইনি। কোহিনূর নেকলেসটা ও যে কত স্তরে স্পেশাল সিকিউরিটি দিয়ে আটকে রেখেছে সেটা আমাদের ধারণার বাইরে। ওর টেকনিক্যাল নলেজ আর বুদ্ধি ফারিস বা ফারহানের চেয়েও ধারালো। মেহনুরকে ডিঙ্গি কোহিনূর ছোঁয়া প্রায় অসম্ভব। আলভারেজের অ্যাসিস্ট্যান্ট পাশ থেকে মাথা নেড়ে শাহবাজের কথায় সায় দিয়ে বলে উঠলেন, ঠিক বলছেন স্যার। মেহনুর ম্যামের বানানো ডিজিটাল এনক্রিপশন ভাঙা আমাদের সেরা হ্যাকারদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওনার বুদ্ধি আছে আমাদের সব চাল। শাট আপ। আলভারেজ চৌধুরীর গর্জনে পুরো কোণটা নিস্তব্ধ হয়ে গেল। তিনি হাতের গ্লাসটা সজোরে টেবিলের উপর রাখলেন। তার ঠোঁটের কোণে এক উচ্চ পৈশাচিক হাসি ফুটে উঠল, যা শুনে শাহবাজের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আলভারেজ উচ্চস্বরে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ শাহবাজ সাহেব, আপনিও সেটা সামান্য মেয়ের বুদ্ধির কাছে হার মানার গল্প শোনাচ্ছেন। মেহনুর খান কি কয়টা কোট আর সিকিউরিটি লেয়ার? আরে যে দেওয়াল মানুষ বানায় তা ভাঙা হাতুড়িও মানুষের কাছেই থাকে। আপনারা ওর রূপ দেখে আর কয়টা টেকনিক্যাল টার্ম গুনেই কুকড়িয়ে গেছেন। তিনি হঠাৎ তার অ্যাসিস্ট্যান্টের কলার চেপে ধরলেন। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। আলভারেজ হেসে বলল, আমার নুন খেয়ে ওই মেহনুর খানের গুণ গাইছিস? ও কি তোকে বেতন দেয়? এরপর যদি ওর বুদ্ধির প্রশংসা আমার সামনে করিস, তবে ওই কোহিনূর পাওয়ার আগেই তোর কলিজা আমি ছেড়ে নেব। মনে রাখবি, তুই আমার হয়ে কাজ করিস, খানদের হয়ে নয়। অ্যাসিস্ট্যান্ট ভয় থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে রইল। আলভারেজ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাহবাজের দিকে ঝুঁকে এলেন। তার দাঁতে দাঁত চেপে বলা কথাগুলো যেন বিষের মতো ছুটছে। শুনুন শাহবাজ সাহেব, মেহনুর খান নিজেকে খুব চালাক ভাবে, তাই না? ও মনে করে ওই ডিজিটাল খাঁচায় কোহিনূর নিরাপদ, কিন্তু ও জানে না আলভারেজ চৌধুরী যখন কারো পতন চায় তখন স্বয়ং ঈশ্বরও তাকে বাঁচাতে আসে না। আমি ওকে শুধু হারার না, ওর ওই অহংকারী বুদ্ধিটা আমি ধুলে মিশিয়ে দেবো। ও যখন দেখবে ওর চোখের সামনে ওর সাজানো সাম্রাজ্য ভেঙে পড়ছে আর ও কিছু করতে পারছে না, সেই মুহূর্তে অসহায়ই হবে আমার আসল জয়। তিনি শাহবাজ পাটোয়ারির কাঁধে হাত রেখে পৈশাচিক হাসিতে যোগ করলেন, মেহনুর খানের বুদ্ধি শীঘ্রই ওর গোলায় ফাঁস হয়ে দাঁড়াবে। আমি ওকে এমনভাবে পরাস্ত করব যে আগামী 7 পুরুষ যেন চৌধুরীর নামটা শুনলে কেঁপে ওঠে। শাহবাজ পাটোয়ারি আলভারেজের এই উন্মাদনা দেখে বুঝতে পারলেন খুব শীঘ্রই কোহিনূর তো বটে, সাথে মেহনুর খানের জীবনের ওপরও এক কালবৈশাখী ঝড় আসতে চলেছে। আর রশিদ তালুকদার এতক্ষণ ধরে মনে চেপে রাখা প্রশ্নটা আর চেপে রাখতে পারলেন না। তিনি ক্লাসে শেষ চুমুক দিয়ে আলভারেজের দিকে কিছুটা ঝুঁকে এলেন। আলভারেজ সাহেব, সব কিছুই তো বুঝলাম, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। যে খানরা আপনার জাতশত্রু, যাদের আপনি ধ্বংস করতে চান, তাদের কেন আজ নিজের হাতে কার্ড পাঠিয়ে ইনভাইট সশরীরে এখানে আনলেন? ওদের চোখের সামনে রাখা কি একটু বেশি ঝুঁকিয়ে হয়ে গেল না? আলভারেজ চৌধুরী এবার সোফায় গায়ে এলিয়ে দিলেন। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি সিল্কের রুমালে তার ঠোঁট মুছে অত্যন্ত দাপটে ভঙ্গিতে বললেন, আরে নেতা সাহেব, শিকারকে যদি দূরেই রাখেন তবে তার হৃৎপিণ্ডের ধরফরানি অনুভব করবেন কি করে? শত্রুকে সীমানার বাইরে রেখে ভয় পাওয়ার চেয়ে তাকে ড্রয়িং রুমে বসিয়ে আপ্যায়ন করার তৃপ্তি আলাদা। আমি চাই ও যখন বিষ পান করবে তখন ওর শেষ নিঃশ্বাসের শব্দটা যেন আমি নিজের কানে শুনতে পাই। শত্রুর রক্ত যখন গরম হয় তখন তার পাশে থাকতে হয়, তাতে প্রতিশোধের নেশাটা গাঢ় হয়। আর রশিদ তালুকদার একটা দীর্ঘ নিরাশার নিঃশ্বাস ফেলে বললেন, তোমার এই প্রতিশোধের চক্রে না জানি আবার কোন বিপদ ডেকে আনেন। খানরা কিন্তু এই হলের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করেছে।
আলভারেজ এবার কোনো জবাব দিলেন না। তিনি চুপচাপ তার বাম হাতের দিকে তাকালেন। সেখানে তার তর্জনীতে জলজল করছে একটি বিশালাকার স্বর্ণের আংটি, যার মাঝখানে বসানো কুচকুচে কালো রঙের একটি পাথর। তিনি ডান হাতের আঙুল দিয়ে সেই আংটিটা ধীরে ধীরে ঘোরাতে লাগলেন। এটি তার গভীর চিন্তার লক্ষণ। আলভারেজ শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, রশিদ সাহেব আর শাহবাজ সাহেব, এই আংটিটা যেমন আমার আঙ্গুলের সাথে আটকে আছে, তেমনি বিজনেস ওয়ার্ল্ডের কিছু নিয়ম আমাদের সাথে আটকে থাকে। আজকের এই পার্টিতে দেশের সব শীর্ষস্থানীয় বিজনেসম্যানরা উপস্থিত। মিডিয়া শত শত ক্যামেরা আর সাংবাদিকরা হলেন বাইরে পাহারায়। খান পরিবারের দেশের অন্যতম শীর্ষ বিজনেস হাউস। যদি তাদের ইনভাইট না করতাম তবে কাল সকালেই মিডিয়া প্রশ্ন তুলতো চৌধুরী আর খানদের মধ্যে ফাটল ধরেছে কেন। তিনি আংটি ঘোরানো থামিয়ে দুজনের চোখের দিকে স্থির হয়ে তাকালেন। আমি চাই না পুরো দেশ জানুক যে খানরা আমাদের শত্রু। শত্রুকে যদি শত্রু হিসাবে ঘোষণা করে দেন তবে সে সাবধান হয়ে যায়, কিন্তু যদি বন্ধুর মাস্ক পরে তাকে আপ্যায়ন করেন তবে সে তার বর্ম খুলে ফেলার সুযোগ পায়। মিডিয়ার চোখে ধুলো দিতেই তাদের এখানে আনা। আর তাছাড়া সিংহের খাঁচায় ঢুকে সিংহকে মারার চেয়ে তাকে নিজের খাঁচায় দাওয়াত দিয়ে এনে বিষ খাওয়ানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ, তাই না? আলভারেজের এই ঠান্ডা মাথার সুদূর প্রসারী চাল শুনে শাহবাজ পাটোয়ারির মুখ শুকিয়ে গেল। আর রশিদ তালুকদার, তিনি বুঝতে পারলেন আলভারেজ কেবল চৌধুরী গ্রুপেরই প্রধান নন, তিনি দাবার এক দুর্ধর্ষ খেলোয়াড়, যার প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে এক একটা মৃত্যু পরোয়ানা। পার্টনার পরিবর্তনের সেই হট্টগোলের মাঝে ফারহান বিরক্তিতে মুখ কুঁচকে নিল। এই ফর্মালিটি ড্যান্স তার একদম পছন্দ নয়। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন হলের চারদিকের কোণে কোণে মিস ডেভিলাকে খুঁজছে। ঠিক তখনই একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটির পরনে কুচকুচে কালো রঙের একটি সিল্কের গাউন, যা তার শরীরের সাথে একদম মিশে আছে। গলার হাড়ের উপর থাকা ছোট একটি হীরের লকেট স্পটলাইট চিকচিক করছে। তার গায়ের রং যেন তুথে আলতা, আর চুলগুলো হালকা কার্ল করে একপাশে রাখা। তবে মেয়েটির বিশেষত্ব হলো তার নিস্তব্ধতা। একটি মায়াবী কালো লেসের মাস্ক দিয়ে তার পুরো মুখ ঢাকা, কেবল বড় বড় কাজল কালো চোখ দুটি চিকচিক করছে। ফারহান প্রথমে মনোযোগ না দিলেও মেয়েটির স্পর্শ তার হাতে লাগা মাত্রই তার ষষ্ঠান্দ্রিয় সজাগ হয়ে উঠল। এক অদ্ভুত পরিচিত ঘ্রাণার স্পর্শের শিহরণে ফারহান থমকে গেল। সে তড়িৎ বেগে মেয়েটির দিকে চোখ ফেরালো। ফারহান কোনো ভূমিকা না করে মেয়েটির কোমরে এক হাত রেখে তাকে ঝটকায় নিজের খুব কাছে টেনে আনল। মেয়েটির শরীর ফারহানের শক্ত বুকের সাথে আছাড় খেল। ফারহান তার হাতটা মেয়েটির পিঠের মাঝখানে শক্ত করে চেপে ধরল। ফারহান তীক্ষ্ণ এবং নিচু স্বরে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটি চমকে উঠে শিউরে উঠল। তার চোখের মণিতে এক তীব্র আতঙ্ক খেলে গেল। সে শুকনো ঢোক গিলল, কিন্তু কোনো জবাব দিল না। তার নীরবতা ফারহানের সন্দেহকে আরও বাড়িয়ে দিল। ফারহান মেয়েটির একটি হাত শক্ত করে ধরে তাকে কিছুটা পেছনের দিকে হেলিয়ে দিল। মেয়েটির ভারসাম্য এখন পুরোপুরি ফারহানের হাতের ওপর। ফারহান তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। তার কোচকানো ভ্রুযুগল এক ভয়ানক কাঠিন্য তৈরি করেছে। ফারহান বলল, মুখ দিয়ে কথা বের হয় না? আমি জিজ্ঞেস করছি কে তুমি? ফারহান অনুভব করলো মেয়েটি তার বাহু বন্ধনে থরথর করে কাঁপছে। হলের চারদিকে তখন শত শত যুগল উল্লাসে নাচছে, কিন্তু এই কোলাহলের মাঝেও তারা দুজন যেন এক স্থবির জনপদে দাঁড়িয়ে। ফারহান হঠাৎ নাচ থামিয়ে দিল। তার গভীর চাহনি মেয়েটির মাস্কের আড়ালে চোখের গভীরে প্রবেশের চেষ্টা করছে। ফারহান ধীরে ধীরে তার ডান হাতটা বাড়ালো মেয়েটির মাস্কটা খুলে ফেলার জন্য। মেয়েটি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল, যেন সে নিজের পরিচয় প্রকাশের চরম আতঙ্কে আছে। ফারহানের আঙুল যখন মাস্কের ফিতার স্পর্শ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটন। পুরো হল রুমের রাজকীয় ঝাড়বাতি আর কাপলদের ওপর থাকা স্পটলাইটগুলো ড্যান্স শেষ হওয়ার সিগন্যাল হিসেবে হুট করে নিভে গেল। পুরো জায়গাটি ঘন অন্ধকারে ডুবে গেল। কয়েক সেকেন্ডের এই নিস্তব্ধতার সুযোগ নিল মেয়েটি। সে এক ঝটকায় ফারহানের কবজি থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্ধকারের আড়ালে দ্রুত ভিড়ের মাঝে হারিয়ে গেল। সেকেন্ড খানিক পরেই আবার আলো জ্বলে উঠল, কিন্তু ফারহানের সামনে তখন কেউ নেই। তার হাতটা শূন্যে ঝুলে আছে। ফারহান পাগলের মতো চারিদিকে খুঁজতে লাগলো সেই কালো গাউন পরিহিত রহস্যময়কে।
কিন্তু সেই ঝলমলে ভিড়ে আর মাস্ক পরা শত শত মানুষের মাঝে সেই মেয়েটি যেন কর্পূরের মতো উড়ে গেছে। ফারহানের চোয়াল শক্ত হয়ে এলো, তার হাতের মুঠো এখন ক্রোধে কাঁপছে। সে বুঝতে পারলো আজ রাতে চৌধুরীদের এই পার্টিতে তার জন্য এক মস্ত বড় ধাঁধা অপেক্ষা করছে। আলো ফিরে আসতেই ফারহান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ চোখ জোড়া হলের প্রতিটি কোণে সেই কালো গাউন পরিহিত মেয়েটিকে খুঁজল, কিন্তু ব্যর্থ হলো। মেজাজ চরমে উঠে ফারহান যখন ফিরে যেতে চাইল, ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা একটি চিকচিক করা বস্তুর দিকে তার নজর গেল। তার কপালের ভাঁজ আরও গভীর হলো। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে এক হাঁটু গিরে মেঝের ওপর বসলো, ঠিক যেখানে মেয়েটি একটু আগে দাঁড়িয়ে কাঁপছিল। সে হাত বাড়িয়ে বস্তুটিকে তুলে নিল। তার কপালের ভাঁজ আরও গভীর হলো। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে মেঝের উপর বসলো, ঠিক যেখানে মেয়েটি একটু আগে দাঁড়িয়ে কাঁপছিল। সে হাত বাড়িয়ে বস্তুটিকে তুলে নিল। এটি একটি ইয়ারবাড, কিন্তু হাতে নেওয়া মাত্রই ফারহানের দীর্ঘদিনের প্রশিক্ষিত মস্তিষ্ক সিগন্যাল দিল এটি বাজারে পাওয়া কোনো সাধারণ গ্যাজেট নয়। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির, যার গায়ে কোনো ব্র্যান্ডের নাম নেই, বরং কার্বন ফাইবার দিয়ে তৈরি। বডিতে একটি অতি ক্ষুদ্র মাইক্রো অ্যান্টেনা দেখা যাচ্ছে। এটি সাধারণত গোয়েন্দা সংস্থা বা হাই প্রোফাইল কোনো মাফিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। ফারহান ইয়ারবাডটি আঙুলের ডগায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার শীতল চোখের মনিতে বিস্ময় আর সন্দেহের এক অদ্ভুত মিশ্রণ। সে মেঝের দিকে তাকিয়ে থেকে পিড়পিড় করে উঠল। স্ট্রেঞ্জ। তার মন বলছে মেয়েটি কেবল কোনো সাধারণ অতিথি নয়, সে হয়তো কোনো আন্ডার কভার এজেন্ট অথবা পাইথন গ্যাংয়ের কেউ, যে সরাসরি ফারহানের হৃদস্পন্দনের নাগাল পেয়ে গিয়েছিল। ইয়ারবাডটি বিশেষ ডিজাইন দেখে ফারহানের মনে হলো এটি কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেট করা। সে পকেট থেকে তার নিজস্ব সিগন্যাল ট্র্যাকারটি বের করে ইয়ারবাডের কাছে ধরতেই ডিভাইসটি লাল আলো জ্বালিয়ে বিপ বিপ শব্দ করে উঠল। ফারহানের ঠোঁটের কোণে এবার এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, পালিয়ে গিয়েও তো শেষ রক্ষা হলো না সুন্দরী। তোমার হুদিস তো তুমি আমার হাতেই দিয়ে গেলে। দেখা যাক এই কানে কানে হওয়া কথার শেষ কোথায় গিয়ে থামে। সে ঝটফট উঠে দাঁড়ালো। তার চেহারায় এখন শিকারী বাঘের মতো এক একাগ্রতা। সে জানে ইয়ারবাডটি তাকে হয়তো কোনো এক সত্যের মুখোমুখি করবে। ফারহান চোখ বুজে একবার সেই মুহূর্তটি কল্পনা করল, যখন সে মেয়েটির কোমর জড়িয়ে ধরেছিল। মেয়েটি যখন তার বাহুবন্ধনে থরথর করে কাঁপছিল, সেই কাঁপন কেবল ভয়ের ছিল না, তাতে এক অন্যরকম আকুলতা ছিল। ফারহান তাকে যখন পেছনের দিকে ঝুঁকিয়ে দিয়েছিল, মেয়েটির এলোমেলো হয়ে যাওয়া সেই কড়া চুলগুলো ফারহানের আঙুলে রেশমের মতো ছুঁয়ে গিয়েছিল। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা সেই দীর্ঘশ্বাসের উত্তাপ এখনও ফারহানের ঘাড়ে বিঁধে আছে। ফারহান ঠোঁটে কামড় দিয়ে বলল, ভয় পাচ্ছ সুন্দরী, নাকি ধরা পড়ে যাওয়ার নেশায় তুমি নিজেই আমার কাছে এসেছ? আজকের এই দিন ঘন অন্ধকারের সুযোগ তুমি নিয়েছো ঠিকই, কিন্তু কোনো এক ভোরের আলোয় তোমার ওই মাস্ক আর তোমার রহস্য দুটোই আমার পায়ের কাছে লুটুপুটি খাবে। ফারহান ধীর পায়ে 10th ফ্লোর থেকে সরে এলো। তার নজর এখন চারপাশের কালো গাউন পরিহিত মেয়েদের ওপর। সে জানে শিকারী যখন একবার রক্তের স্বাদ পায়, তখন সে বনের শেষ সীমা পর্যন্ত ধাওয়া করে। ফারহানের ষষ্ঠান্দ্রিয় বলছে মেয়েটি এখনও এই হলের ভেতরেই কোথাও লুকিয়ে আছে, হয়তো কোনো স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে বুক চেপে ধরে ফারহানের এই অস্থিরতা দেখছে। সেই ইয়ারবাডটি নিজের কানের কাছে নিয়ে হালকা একটা ক্লিক করলো। ওপাশ থেকে কেবল একটা স্থির হিস হিস শব্দ আসছে, যেন কেউ ওপাশে শ্বাসরোধ করে কিছু শোনার চেষ্টা করছে। ফারহান এক চিলতে শয়তানি হাসি হেসে অস্ফুট স্বরে বলল, আই এম কামিং ফর ইউ ডিয়ার মিস্ট্রি গার্ল। ফারহানের পদক্ষেপে এখন এক ভয়ানক স্থিরতা। সে জানে এই রাতের খেলাটা কেবল শুরু হয়েছে। হলের আলো যতই উজ্জ্বল হোক না কেন, ফারহানের চারপাশের অন্ধকার যেন আরও ঘনীভূত হচ্ছে। দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেসের ভেতরে লুকানো এক আলিশান গোপন কক্ষ। ওপরের তলার ড্যান্স ফ্লোরের আওয়াজ এখানে পৌঁছয় না, কেবল দেয়াল ঘরের টিকটিক শব্দ আর এসির হিম শীতল বাতাস কক্ষটিকে এক মৃতপুরীর মতো শান্ত করে রেখেছে। কক্ষের মাঝখানে দামি চামড়ার সোফায় গায়ে দিয়ে বসে আছেন অ্যাকুলা গ্যাংয়ের সেই রহস্যময় লিডার। তার পরনে দীর্ঘ ব্ল্যাক ওভারকোট, চোখে মুখে এক অন্ধকার জগতের ছাপ। আলভারেজ চৌধুরী নিজের হাতে দামি ক্রিস্টাল গ্লাসে ব্লু লেভেল হুইস্কি ঢাললেন। বরফের টুকরো পড়ার শব্দে কক্ষের নিস্তব্ধতা ভাঙল। তিনি গ্লাসটি এগিয়ে দিলেন সেই নেতার দিকে। আলভারেজ গম্ভীর ও ধূর্ত স্বরে বলল, স্বাগতম মিস্টার গ্যাংস্টার, অন্ধকার জগতের সম্রাট।
আমার এই সাধারণ ডেরায় আপ্যায়ন করতে পারাটা ভাগ্যের ব্যাপার। নিন, আজকের এই আসন্ন ধ্বংসের নামে এক চুমুক দেওয়া যাক। অ্যাকিউলা লিডার গ্লাসটি নিল না। সে পকেট থেকে তার দামি গোল্ডেন ভেপ বের করলো। এক দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। সে নীলচে ধোঁয়া আলভারেজের মুখের সামনে এক দেয়াল তৈরি করলো। তিনি আধ বোঝা চোখে ধোয়ার আড়াল থেকে আলভারেজকে দেখছেন। আলভারেজ একটু বিরক্ত হলো, হাসি মুখে বলল, ব্যবসায়িক কথায় আসা যাক। খানদের ওই কোহিনূর এখন আমার গলার কাটা। আমি শুধু ওটা নিজের করতে চাই না, আমি চাই কোহিনূর হারানোর অপমানের খানদের দর্পণ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি চাই ওদের নিরাপত্তা ব্যবস্থার গর্ব ধুলোয় মিশিয়ে দিতে। আপনি ওটা ছিনিয়ে আনবেন, বিনিময়ে আপনি যা চাইবেন, টাকা, ক্ষমতা বা অস্ত্র, সবই আপনার পায়ের নিচে থাকবে। অ্যাকিউলা লিডার সোফায় আরও আয়েশ করে গায়ে দিয়ে দিলেন। তিনি কোনো কথা বলছেন না, কেবল ভেপের ধোঁয়া দিয়ে ছোট ছোট বল তৈরি করছেন। চোখের আলো তার মুখের ওপর ছায়া ফেলছে, যার ফলে তার চোখ দুটোকে দেখাচ্ছে হীরের মতো ধারালো। এবার অ্যাকিউলা লিডার শীতল কণ্ঠে বলল, আলভারেজ সাহেব, আপনারা শৌখিন ব্যবসায়ীরা যখন ধ্বংস শব্দটা ব্যবহার করেন তখন আমার হাসি পায়। আপনারা চান শুধু পাথর, আর আমি চাই সাম্রাজ্যের পতন। কোহিনূর কোনো সাধারণ নেকলেস নয়, এটা খানদের ঐতিহ্যের চাবিকাঠি। সেই চাবিকাঠিটাই তো আপনার হাতে দেখতে চাই। আপনি রাজি তো? অ্যাকিউলা লিডার এবারে চোখ দুটো বন্ধ করে নিলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত পৈশাচিক হাসি। তিনি ভেপের ধোঁয়াটা নাক দিয়ে ধীরে ধীরে ছাড়লেন, যেন তিনি কোনো গভীর ধ্যানে মগ্ন। কক্ষের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল। অ্যাকিউলা লিডার বললেন, একিউল্লাহ কখনো আগে থেকে হ্যাঁ বলে না। আমাদের বন্দুকের নল যখন লক্ষ্যভেদ স্থির হয় তখন কেবল ডিল কনফার্ম হয়। আপনার অফারটা আকর্ষণীয়, কিন্তু খানদের রক্ত আত্মা সস্তা নয়। দেখা যাক আজকে রাতের চাঁদ ডোবার আগে আপনার ভাগ্য আপনার সাথে থাকে কি না। আলভারেজ কিছুটা অস্বস্তিতে পড়লেন। এই লোকটির নির্লিপ্ততা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। অ্যাকিউলা লিডার এখনও স্পষ্ট করে সম্মতি জানাননি, কিন্তু তার ওই রহস্যময় হাসি আর ধোয়ার কুণ্ডলী আলভারেজকে বুঝিয়ে দিল যে খেলাটা এখন আর কেবল আলভারেজের হাতে নেই। আলভারেজ দাঁতে দাঁত চেপে মনে মনে বললেন, শয়তানের সাথে হাত মিলেছি, এখন না ফেরার পথ বন্ধ। গোপন কক্ষের দেয়ালে শিকারি গোলের মতো অ্যাকিউলা লিডারের ছায়াটা যেন আরও বড় হয়ে দেখা দিল। শাহান আরভিক ওরফে অ্যাকিউলা লিডার যখন সোফায় গা এলিয়ে ভেপের ধোঁয়ায় পুরো ঘরটা আচ্ছন্ন করে দিচ্ছিল, তখন তার বন্ধ চোখের আড়ালে মগজের ভেতরে বিষাক্ত সব জেদ্দার ঢেউ খেলছে। আলভারেজ চৌধুরী যখন কোহিনূর আর খানদের পতনের নেশায় উন্মত্ত হয়ে বকবক করছেন, শাহান তখন মনে মনে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি হাসছে। শাহান তার মনের গহীনে আলভারেজের দিকে লক্ষ্য করে বিড়বিড় করল, হাস্যকর আলভারেজ চৌধুরী, তুই তো দাবার বোর্ডের একটা সামান্য গুটিও নস। তুই কেবল একটা হাতের পুতুল। তুই ভাবছিস তুই আমাকে ব্যবহার করছিস, অথচ তুই জানিস না যার হাতে বিষ তুলে দিচ্ছিস সে সেই বিষয়টা প্রথমে তোর গলার নিচে ঢালতে পারে। আমার শিকারকে তুই নিজের শিকার বানানোর স্বপ্ন দেখছিস। যাকে আমি নিজের হাতের খেলনা বানিয়েছি তাকে ধ্বংস করার অধিকার কেবল এই শাহান আরভিকের। তোর মতো লোভী ব্যবসায়ীরা কেবল পাথর চেনে, আর আমি চিনি সাম্রাজ্য দখল করতে। খানদের পতন হবে ঠিকই, কিন্তু সেই পতনের ধ্বংসস্তূপের রাজত্বটা আমার হবে, তোর নয়। তুই কেবল আমার হয়ে রাস্তা পরিষ্কার করেছিস, আর আমি তোর সেই পরিষ্কার করা রাস্তায় রাজকীয় পদক্ষেপে হেঁটে যাব। অপেক্ষা কর আলভারেজ। শিকার যখন শিকারের জালে ধরা দেয় তখন শিকারী নিজেও বুঝতে পারে না সে কখন অন্য কারো শিকার হয়ে যায়। শাহান আলতো করে চোখ খুলল। তার বাদামি চোখের মণিতে তখন এক আদিম হিংস্রতা। সে তার ভ্যাপটা টেবিলের ওপর রাখলো এবং নিজের পছন্দের রেড ওয়াইনের গ্লাসটা হাতে নিল। তবে সে পান করল না, বরং গ্লাসের মদের ওপর নিজের প্রতিচ্ছবি দেখে আবারও সেই বাঁকা হাসি দিল। কি ভাবছেন লিডার, ডিলটা তবে পাকা? শাহান ওরফে অ্যাকিউলা গ্যাং লিডার কর্কশ্বরে বলল, ভাবছি আপনাদের কপালে খুব শীঘ্রই বিজয়ের তিলক উঠবে, নাকি পরাজয়ের চিতা চলবে। আমি কাজ শুরু করলে পিছনে ফেরার কোনো রাস্তা থাকে না। আলভারেজ সাহেব, কোহিনূর আপনার হাতে পৌঁছাবে, কিন্তু তার দাম আপনি মেটাতে পারবেন তো? শাহান গ্লাসটা টেবিলের ওপর এমনভাবে রাখলো যে মনে হলো সে কোনো মৃত্যু পরোয়ানায় সই করল।
আলভারেজ চৌধুরী শাহানের সেই তীক্ষ্ণ চাউনি দেখে ভেতরে ভেতরে কিছুটা কুঁকড়ে গেলেন। তিনি বুঝলেন এই লোকটির সাথে ডিল করা মানে সরাসরি শয়তানের সাথে চুক্তি করা। দ্য গ্র্যান্ড এম্পায়ারের ঝলমলে হলরুমের ভিড়ের মাঝে মিশে আছে সিআইডির এই বিশেষ দল। তাদের পরনে দামি স্যুট আর মাস্ক, যা দেখে সাধারণ অতিথিদের থেকে আলাদা করার কোনো উপায় নেই। দলের একজন এজেন্ট কানের ভেতরে লুকানো অতি ক্ষুদ্র ট্রান্সমিটারে বারবার সিগন্যাল পাঠানোর চেষ্টা করছে। তার কপালে চিন্তার ভাঁজ। সে ফিসফিসিয়ে বলল, টিম অ্যালার্ট, শকুনের দল নড়াচড়া শুরু করেছে। একুলার উপর থেকে নজর সরাবে না, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তোমাদের ম্যামের কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যালো এনকে, রিড মি। এনকে,